ওপারে হিন্দু নিধন, এপারে বিজেপি সরব। ইউনূস সরকারকে বিঁধতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আক্রমণ করে বসলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। আজও পরিবর্তন সংকল্প যাত্রায় রীতিমতো কামান দাগলেন তারা। এই নির্বাচনটা সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা তার নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। আপনারা দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে। আজকে ওখানে দীপু দাস জীবন্ত পুড়ছে, আর পশ্চিমবঙ্গের সীমান্তের কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে। অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা দেবী প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা। আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হলো। দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু। আজকে সেই বাঙালিরা কোথায়? রাস্তায় কোনো মোমবাতির মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশি একজন চিত্র তারকা নতুন দেখছে বিভিন্ন সময়, অভিজাত মঞ্চে তার উষ্ণ উপস্থিতি জয়া হাসান একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার অত্যাচারকে কেন্দ্র করে? তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, এই স্লোগান শুনেছেন নিশ্চয়ই। প্রায় 17-18 বছর আগে এই স্লোগান শোনা যেত, কিন্তু নন্দীগ্রামে এখন এই স্লোগানের প্রয়োজনীয়তা ফুরিয়েছে, কিন্তু নন্দীগ্রামের প্রাসঙ্গিকতা ফোরায়নি। এই স্লোগানের যুদ্ধটা আর না থাকলেও অন্যরকম যুদ্ধ এখন নন্দীগ্রামে দেখা যাচ্ছে। শাসক দলের মানে তৃণমূলের চলছে উন্নয়নের পাঁচালী, আর অপরদিকে বিজেপির দুর্নীতির পাঁচালী। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালীতে কিছু নেই। আপনারা যে পাঁচালীটাই লিখতে যান, একদম প্রথমে নারদার ছবিগুলো, তাহলে ব্যাপারটা মানে সুন্দর লোকের বুঝতে সুবিধা হবে। যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছিল। রবিবার 4 জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হলো। শীতের রবিবারের আমেজ চুরমার হয়ে গেল প্রচন্ড পাঁচালীর ওভারডোজে। টোটোকে ট্যাবলো বানিয়ে চোং লাগিয়ে পাঁচালী যুদ্ধ। একদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, আর উন্নয়নের পাঁচালীকে বরবাদ করে দিতে বিজেপির দুর্নীতির পাঁচালী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দুটো কার্যালয়, নন্দনায়ক মাঠ আর রিয়াপাড়া, এই এলাকা থেকে মোট 64টি টোটো করে প্রচার শুরু হলো। মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালী শোনানো হচ্ছে, তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল, যাতে গ্রামের মানুষ বুঝুক। চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ ঢাকবার জন্য আজকে চোরের পাঁচালীর ট্যাবলো বের করেছেন। কাঁচি পৌরসভা ত্রিপলকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, হলদিয়ার লোহাকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, কোলাঘাটের ছাইকে চুরি করেছে শুভেন্দু অধিকারী। 2009 থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন 5টি জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, মালদা সহ প্রাইমারি, টেট, আপার প্রাইমারি কে চুরি করেছে? শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে শুরু হলো পাঁচালী যুদ্ধ। এরপর কি গোটা বাংলা? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামের মাটিতে যেন ঘাসফুল ফোটাতেই পারছে না তৃণমূল কংগ্রেস। 21-এ হার, 24-এ পিছিয়ে আজ সোনাচূড়ার সমবায় সমিতি নির্বাচনে শূন্য পেল তৃণমূল কংগ্রেস, জয় পেল বিজেপি। জয়ের পর তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনীতির রণাঙ্গন, হটস্পট নন্দীগ্রাম। 21-এর ভোটে প্রায় 2000 ভোটে শুভেন্দুর জয়। 24-এর লোকসভা ভোটে বিজেপি 8000-এরও বেশি লিড। 26-এর ভোটে 20,000-এ জেতার চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। নিয়ে এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। চ্যালেঞ্জ চাপানোতোর, নানা ভোট অঙ্কে পারদ চড়ছে। এর মাঝে বিরোধী দলনেতার গড়ে ফের ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। সোনাচূড়ায় কাংড়া সমবায় সমিতির ভোটে ক্লিন সুইপ বিজেপি।
সমবায় সমিতির 9টি আসনের সবকটিতেই জয়ী পদ্ম শিবিরের প্রার্থীরা। বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে ঘিরে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জল ঘুষি যে কীর্ত চলতেই থাকে। আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি? যে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে রাস্তায় ফেলে চল ঘুষি কিল মেরে এরা হিন্দুত্বের জয়গান করবে। বাপ্পাদিত্য গর্গ যেভাবে নোংরামিটা করেছিল এখানে, যখন সবাই হেরে চলে গেছে, ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না, পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ভোট চলাকালীন রণংদেহীর ভূমিকায় দেখা যায় পুলিশকে। বিজেপি কর্মীকে পুলিশ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় বলেও অভিযোগ বিজেপি। তবে এসব ছাপিয়ে চর্চায় সমবায় ভোটের ফল। জমি আন্দোলনের আতুর ঘরে কি জমি আরো আলগা হচ্ছে তৃণমূলের? ড্যামেজ কন্ট্রোল করে 26-এর ভোট বাক্স ভরাতে চেষ্টার কসুর করছে না শাসক দল। নন্দীগ্রামের 2 ব্লকে কোর কমিটি তৈরি হয়েছে। সরকারের উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চলছে জোর কদমে। 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2 ব্লকে সেবাশ্রয় ক্যাম্প শুরু হচ্ছে। অভিষেক যাবেন শুভেন্দুর গড়ে। তৃণমূলের এই তৎপরতার মাঝেও কেন লাভের ফসল ঘরে তুলতে পারছে না শাসক শিবির? উত্তর খুঁজছে ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামের মতোই তৃণমূলের গাঁট ভাঙর। 26-এর ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন, কিন্তু দলের কোন্দলে যে কোনো বিরাম নেই। আরও একবার আরাবুল কাইজার গোষ্ঠী বনাম শওকত মোল্লা গোষ্ঠীর যে দ্বন্দ্ব তা সামনে চলে এলো। এই দলীয় কোন্দল ঠিক কিভাবে মিটবে? কোন সূত্রে গাঁথা যাবে? কোন সূত্রে, কোন রসায়নে মেলানো সম্ভব হবে? এই গোষ্ঠী কোন্দল থামানো সম্ভব হবে? সেই প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছে না শাসক দল। ভোট আসছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙর তাচ্ছে। আরাবুল কাইজার বনাম শওকত গোষ্ঠীর ক্ষমতার লড়াই, ফের দ্বন্দ্বে তপ্ত ভাঙর। জেলা তৃণমূল সভাপতি সুভাষিস চক্রবর্তীর বাড়িতে বৈঠকে যোগ দেন কাইজার আহমেদ, অদূত মোল্লা, প্রদীপ মণ্ডল সহ ভাঙরের শওকত বিরোধী নেতারা। অভিযোগ, সেই কারণে শনিবার রাতে ভাঙর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লার বাড়িতে হামলা চালায় শওকত অনুগামীরা। রবিবার সকালে অদূতের বাড়িতে যেতেই আরাবুল পুত্র হাকিমুলের গাড়িতে হামলা হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এই হারমাদের জন্যই ভাঙরটা একেবারে উত্তপ্ত হচ্ছে, অশান্ত হচ্ছে। আমাদের ওপরে আক্রমণ এবং অদূত মোল্লাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যেভাবে হারমাদ নিজে এটা করেছে, আমার কাছে যতটুকু খবর আছে, একেবারে তৃণমূলকে ক্ষতি করার জন্যই, ক্ষতি করার লক্ষ্যেই এসব করছে। এটা দলের যে ফর্মে জানানোর আমরা জানাবো। গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল। হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি বহিষ্কার হয়, আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। পোলেরহাটে তৃণমূলের সাসপেন্ডেড নেতা আরাবুলের পেট্রোল পাম্পে হামলার অভিযোগ ওঠে শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের দলবলের বিরুদ্ধে। পাল্টা খুনের চেষ্টার অভিযোগ আরাবুল ও তার ছেলের বিরুদ্ধে পুলিশে নালিশ ঠুকেছেন শওকত গোষ্ঠীর নেতা। হামলা করেছে, কে করেছে, কি বান্ধব, এই বিষয়ে আমরা জানি না। তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না। ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমার দাবি প্রশাসনের কাছে। শওকত মোল্লার সাথে দল করত, তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছেন। ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। ভাঙড়ের বহিরাগত হলেও এই বিধানসভায় দলের পর্যবেক্ষক অভিষেক ঘনিষ্ঠ শওকত মোল্লা। আরাবুল কাইজার দ্বন্দ্বে একসময় রক্ত ঝরত ভাঙড়ে। সময়ের ফেরে একদা শত্রু, এখন বন্ধু। হাতে হাত আরাবুল কাইজারে, আর উল্টো দিকে শওকত। কাইজার হাকিমুল সরাসরি আপনার নাম করে অভিযোগ করছে যে শওকত মোল্লা ভাঙড়ে এখানে তৃণমূল কংগ্রেস করতে আসে। ও এখানে লুটে পুটে খেতে এসছে। আমাদের কাছে একাধিক প্রমাণ রয়েছে যে এখান থেকে কিভাবে ও লুট করছে,
কিভাবে ওখান থেকে ভাঙড়টাকে দলটাকে শেষ করছে। ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। ভাঙড়ে জোড়াফুল ফুটিয়ে দক্ষিণ 24 পরগনায় 31 করার ডাক দিচ্ছেন তৃণমূল সেনাপতি। আইএসএফের থেকে ভাঙড় ছিনিয়ে নিতে সংঘবদ্ধ লড়াইয়ের কথা বলছে, কিন্তু তা হবে কোন মন্ত্রে? 26,000 হারের ব্যবধান ঘুচিয়ে ভাঙড় পুনরুদ্ধারের রসায়নটা কি? ঐক্য তো দূর, দলের নেতাদের দ্বন্দ্ব কাটা হয়ে পিচ্ছে শাসক শিবিরকে। একবার নয়, বারবার যে অন্তর্দ্বন্দ্বের আছে ভাঙড় এখন ভয়ে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বোঝো কাণ্ড, এ তো একেবারে উল্টো বুঝলি রাম। দলের সেনাপতি বলছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে বিশুদ্ধ লোহা, সেই দলের লৌহ কঠিন নেতাকর্মীরা তারা কিনা তালা ঝুলি দিলেন পার্টি অফিসে, তাও একটা নয়, দুটো তালা, জোড়া তালা, বিশুদ্ধ লোহার তালা, দুটো গোষ্ঠী, তাই দুটো তালা। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দৌগাছিয়া অঞ্চলে এমন দৃশ্য দেখতে পাওয়া গেল। তাই দলের উঁচু স্তরের নেতারা যাই নিদান দিক না কেন, ভবি ভোলার নয়। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। প্রতিপক্ষকে শিক্ষা দেওয়ার নির্বাচন। কিন্তু পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল কি শিক্ষা নিল? এখানে দলের এক পক্ষ অন্য পক্ষকে শিক্ষা দিতেই উঠে পড়ে লেগেছে, ফলে পার্টি অফিসে তালা ঝুলছে বছর দুয়েক ধরে। বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব ওনারা এসেছিলেন, ওনারা এসে এই তালা ভেঙে দিয়েছিলেন। এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ, ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। তাহলে এক গোষ্ঠী তালা মেরেছে, আবার আলাদা তালা মেরেছে আরেক গোষ্ঠী। কিন্তু কেন? বছর দুয়েক আগে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে কোন দল, তারপর থেকে পার্টি অফিসে তালা ঝুলছে। আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে। জায়গাটা তো আমাদের, আপনাদের জায়গা, আমাদের জায়গা। আচ্ছা, এই যে ছবি স্ট্যাচু দেখছে এটা কার? উনি আমার কাকা, প্রণব রায়চৌধুরী, নিজের কাকা। আপনারা জমি দিয়েছেন? হ্যাঁ, কিন্তু আজকে আপনারা সেই ঘরে ঢুকতে পারছি না। তালাবন্দি পার্টি অফিস ঠায় দাঁড়িয়ে। তাহলে তৃণমূল কর্মীরা মিটিং করছেন কোথায়? খুলছে না। তাহলে আপনারা কোথায় করছেন? আমরা মাঠে ঘাটে, এখন ওই বাগানে, বাবুদের দোলতলায় বা স্কুলে। পার্টি শিব মন্দিরে বসে পার্টি আলোচনা হচ্ছে, মন্দিরে বসে? মন্দিরে বসে এটা তো যারা বিজেপি কিংবা সিপিএম হাসাহাসি করে, সিপিএম বিজেপি সব হাসাহাসি করছে। তৃণমূল কর্মী নিজেই বলছেন প্রকাশ্য কোন্দলে দল এখানে হাসির পাত্র, আর বিজেপি তো বলবে। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএ এর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নাম্বার ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে, এ সমস্যার সমাধান হবে না। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় আর পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে দুজনকে জানিয়েও পার্টি অফিস খোলা যায়নি। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, কঠিন লড়াই, তার আগে আদৌ পার্টি অফিস কি খোলা যাবে? বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসেও জানিয়েছি, কিন্তু কোনো আজ পর্যন্ত সুরা হয়নি। 1 জানুয়ারির আগে প্রতিষ্ঠা দিবস আমরা যখন করব, আমাদের দুটো পাইপ, একটা পাইপ চুরি হয়ে গেছে, যেটা পতাকা উঠে এই দলীয় পার্টি অফিসের সামনে। শুনলেন, প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই, গৃহযুদ্ধেই জেরবার পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল। মৌসম বেনজির নূর, তিনি আবার কংগ্রেসে ঘর ওয়াপসি করেছেন। আর এই ঘর ওয়াপসি নিয়ে তৃণমূল একেবারে মুখে কুলু পেটেছে। সে শশী পাজা, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেউই এই নিয়ে কথা বাড়াতে চাইছেন না। কিন্তু মালদার স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা আবার এখানে বিজেপির হাত দেখতে পাচ্ছেন, মূলত শুভেন্দু অধিকারীর হাত দেখতে পাচ্ছেন। ভাবুন, মৌসম হাতের হাত ধরে তার ঘরে ফিরলেন, কিন্তু সেখানে নাকি আবার বিজেপির হাত আছে। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। এই তো শুক্রবার মালদা চাঁচলের সভায় মৌসুমের নাম মুখে এনে তৃণমূলকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। একদিন পর শনিবারই মৌসম বেনজির নূরের দল বদল, তৃণমূল ছেড়ে আবার পুরনো দল কংগ্রেসে এবিএ গনি খান চৌধুরীর ভাগ্নি, এবং তার পিছনে শুভেন্দুর হাতই দেখছে মালদার তৃণমূল। আজকে
তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন। এর আগে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই মৌসম নূর। 2019 সালে তৃণমূলে যোগ দেন মৌসম। শুভেন্দু তখন তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক। তার পরের বছরই মৌসম রাজ্যসভা সাংসদ হন। কিন্তু 2020 ডিসেম্বর থেকে শুভেন্দু বিজেপিতে, সেই তিনিই নাকি মৌসুমের দল বদলের নেপথ্যে কারিগর। এমন যুক্তি শুনে চিমটি কাটতে ছাড়ছে না মালদার বিজেপি। দেখুন, ভারতীয় জনতা পার্টির ক্ষমতা কত এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পেরেছে। কারণ আমাদের বিরোধী দলনেতার কথাতে যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তো সার্বিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির জয়। মালদার কংগ্রেস অবশ্য মৌসুমের ঘর ওয়াপসিতে খুশি। আমাদেরকে মামা করে বলে, রুবিদের যেহেতু মেয়ে, আমরা ভাগ্নি করে বলি। পরিচিত ঘর, সেই ঘরে ফিরে আসলো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা আমাদের কাছে ভালো দিক। তৃণমূল কি চিন্তিত? এই জেলায় লোকসভা ভোটে তৃণমূল শূন্য। চাঁচলে দাঁড়িয়ে সে কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মালদার 12-র মধ্যে 8 বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়ে এসেছেন শুভেন্দু। এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। মৌসুমের দলবদল নিয়ে মালদা তৃণমূল বেশ খানিকটা হতচকিত। মালদায় মৌসুমের কার্যালয়ে শনিবার সন্ধ্যাতেও তৃণমূলের ব্যানার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। আচমকা মৌসুম বিগড়ে যাওয়ায় মেপে কথা বলছেন তৃণমূলের রাজ্য স্তরের নেতা নেত্রীরাও। দেখো, আমার করোনার সময় ওর সম্বন্ধে কোনো কথা আমি বলবো না, তো ও যেখানে মর্জি সেখানে গেছে, আচ্ছা বেশি কিছু আমি বলবো। উনি যে ডিসিশনটা নিয়েছেন মৌসম নূর, এটা ওনার নিজস্ব, এবং সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এই মুহূর্তে মৌসম নূরের সিদ্ধান্তের উপর কোনো মন্তব্য করছি না। কংগ্রেস ভাঙিয়ে নেতাদের যোগদান করায় তৃণমূল, এটাই বঙ্গ রাজনীতির ইদানিংকালের দস্তুর। উলটপুরাণ দেখেই কি মুখে কথা সচ্ছে না তৃণমূল নেতাদের? বিধানসভা ভোটের আগে মালদার অঙ্ক এতটাই কি উল্টোপাল্টা করে দিলেন মৌসুম? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কি মধু আছে রতুয়ায়? মালদার রতুয়া। এই মালদার রতুয়া ইতিমধ্যেই খবরের শিরোনামে ভোট ঘোষণার আগে। কিন্তু কেন? ওখানকার যিনি বিধায়ক অর্থাৎ সমর মুখোপাধ্যায়, তার দাবি ওই কেন্দ্রে 16 জন প্রার্থী হতে চান এবং সবাই নাকি নিজের নিজের মতো করে ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই কেন্দ্রই কেন? শোনা যাচ্ছে সূত্র মারফত যে মালদার রতুয়া নাকি তৃণমূলের সব থেকে নিরাপদ আসন, সেজন্যই এতজন মিলে সেখানে প্রার্থী হতে চাইছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র মালদার রতুয়া, আর বাকি আসনগুলো সেগুলো নিরাপদ নয়? মৌসম বেনজির নূর কংগ্রেসে ফিরে গিয়েছেন, আর আসাদউদ্দিন ওয়াইসির বিম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মালদার রাজনৈতিক বিন্যাসটা অত্যন্ত দ্রুত বদলে যেতে শুরু করেছে। এসআইআর এর পর কি পরিস্থিতি হবে কোনো নিশ্চয়তা নেই। অনিশ্চিত সময় নিশ্চিত একমাত্র নাকি রতুয়া। তৃণমূলের নেতারা সবাই নাকি এই কেন্দ্রে প্রার্থী হতে চান, দাবি বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। 16 জন প্রার্থী আছে, শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, মৌসম নূর, অনেকে 16 জন। 16 জন দাবিদার। হ্যাঁ, আর আপনি? রতুয়া শেখ সমর মুখার্জি। মৌসম নূরের মতো হেভিওয়েট তৃণমূল ছেড়ে আবার ঘরে ফিরে সেই কংগ্রেসে যোগদান করাতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা রাজনৈতিক মহলে, এবং এই পরিস্থিতিতে এখন এক কথায় বিভ্রান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে তারা কি করবে কি করবে না, কোন জায়গায় কিভাবে প্রচার করবে, সেটাও তাদের কাছে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর তারই মধ্যে এই রতুয়া নিয়ে তারা আরোই বিভ্রান্ত, কারণ এই রতুয়া বিধানসভাতে ইতিমধ্যেই নিজেদের মধ্যেই একরকম দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়ে এগিয়ে জেলা সহসভাপতি ফজলুল হক, কারণ তিনি রতুয়ার ভূমিপুত্র, প্রাক্তন শিক্ষক, পরিচ্ছন্ন ভাবমূর্তি। তিনি জনসংযোগ করছেন। আবার তৃণমূলের নেতা আশিস কুন্ডু দৌড়ে টিকে থাকতে স্কুল উদ্বোধন, মন্দির সংস্কার, রথযাত্রায় নিজেকে যুক্ত রাখছেন। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যে আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে, এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া বিধানসভা। আমাদের দলে প্রার্থী কে হবেন ঠিক করেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো বালখিল্য।
মন্ত্রী যেটাকে বালখিল্য বলছেন তা দেখে বিজেপি কি পুলকিত হচ্ছে না? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তো বিজেপির সম্ভাবনায় উজ্জ্বল করে তুলছে। তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে। আর 5 বছরের রতুয়ার বিধায়ক কি দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। কে আগে যাবে এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। না, এ কল সে কল নয়, অনেকে অবশ্য এটাকে বলছে রাজনীতির গ্যারা কল। মালদার কথা বলছিলাম, মন্ত্রী তাজমুল হোসেন আর জেলা পরিষদ সদস্য বুলবুল খান, দ্বন্দ্ব লেগেই আছে। আচ্ছা, এটা কি 26-এর টিকিট পাওয়ার দ্বন্দ্ব? যখন এই প্রশ্ন প্রবলভাবে উঠছে, ঠিক তখনই এন্ট্রি একজন ব্যবসায়ীর। মালদা জেলার বড় ব্যবসায়ী মতিবুর রহমান চমকে দিয়েছেন ব্যক্তিগত ইস্তাহার প্রকাশ করে। আবাস যোজনা, কন্যাশ্রী, রূপশ্রীর মতো অনেক প্রকল্পই রয়েছে সেই ঘোষণাপত্রে। 2021 সালে হরিশ্চন্দ্রপুরে বিজেপির প্রার্থী 2 কোটি টাকা উন্নয়নের ইস্তাহার প্রকাশ করেছেন। 26-এর ভোটে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মতিবুর। ইস্তারে আমি মানে 2 কোটি টাকার করেছিলাম আমি, যে হরিশ্চন্দ্রপুর বিধানসভার লেগে। 1 কোটি টাকা তো মানে ঘরের জন্য, মানে যার গরিব মানুষ না, 1,25,000 টাকা করে আমি দেবো, 80টা ঘর বানিয়ে দেবো বছরে। 50 লক্ষ টাকা মানে বিয়ে শাদির জন্য, যেন গরিব মানুষের বিয়ে শাদি যাবে না। গরিব গারবা বেশি আছে, ভালো লেখাপড়া করছে, ওর অর্থ জুটে না, পয়সা জুটে না, যে লেখাপড়া যা করে ওর জন্য 50 লক্ষ টাকা আমি করেছি। এরকম স্থির করে নিচ্ছেন যে প্রার্থী হচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো আমি ইনশাল্লাহ ওপরওয়ালার নামে আমি কি প্রার্থী? হ্যাঁ আছি, প্রার্থী হচ্ছেন? প্রার্থী আমি দাঁড়াবো, MLA থেকে আমি দাঁড়াবো, হরিশ্চন্দ্রপুর থেকে। কোন দল থেকে? দলেরটা আপনারা জানতে পারবেন এই জানুয়ারির মধ্যে জেনে নেবেন আপনারা। কোন দল এখনই বলতে নারাজ, তবে ইদানিং দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ঘনিষ্ঠ বৃত্তেই গতবার হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী মতিবুর রহমানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেল, কি বলবেন? না, এখন ফ্রেমের কোনো ব্যাপার নেই। উনি সমাজসেবক, ওনাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি, উনি যাচ্ছেন, যারা যেখানে ডাকছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, তিনি সহযোগিতা করছেন, সবাইকে উৎসাহ যোগাচ্ছেন। এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক পরিচয় নয়, তৃণমূল জেলা সভাপতির কাছে মতিবুর সমাজসেবক। কি বুঝলেন? হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রীও বটে, ওদিকে তাকে নিয়ে প্রশ্ন তুলছেন দলেরই নেতা। কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে, কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে। তৃণমূলের মুসলিম নেতা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান, তার নিশানায় কি তৃণমূল বিধায়ক ও মন্ত্রী তাজমুল হোসেন? দলে করাপশন হচ্ছে, একজন থাকতেই পারে। আমরা যে করেছে তাদের কাকে উদ্দেশ্য করলেন আপনি? যারা করেছে। দলেরই একাংশের প্রশ্নের মুখে মন্ত্রী তাজমুল হোসেন, তবে কোনো প্রতিক্রিয়া মন্ত্রীমশায়ের মেলেনি। ওদিকে বিরোধী দলনেতারও সুর চড়া। এটা হাওয়া তীব্র হবে, তাজমুলের তো জামানত যাবে বলে গেল। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরের রাজনীতির মাঠে নেমে পড়েছেন মতিবুর রহমান। জায়গায় জায়গায় তৃণমূলের কর্মসূচি। 26-এর ভোটের আগে কি খেলা হবে? বিধানসভা ভোটে তো বড় খেলা আমাদের হবেই, সে খেলার জন্য তো আমরা প্রস্তুত আছি, প্রতিটা মানুষ প্রস্তুত আছে। যারা গোল খাওয়ার অভ্যাস যাদের, তারা কিছু কিছু লোক জেগে উঠেছে, তাদেরকে অনেকগুলো গোলে এবার হারিয়ে দিও 2026 সালে বিধানসভা নির্বাচনে। খেলা হবে তাহলে একদা বিজেপির মতিবুর কি এবার দল বদলে তৃণমূলের প্রার্থী? এই মতিবুর রহমান এখন দেখা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ওর কথা বলতে চাই না, ও কি করবে না করবে তার ব্যাপার, ওর সম্পর্কে আমাদের কিছু বলার নাই। কে কি করছেন, কে কোন দলে আছেন সেটা তারা ঠিক করবে। ও তো বিজেপির প্রার্থী ছিল। রাজনীতির ময়দানে মতিবুর, কিন্তু কোন ফুলের হয়ে? তৃণমূল থেকে তো মোটামুটি একরকম কথা হয়েছে নাকি? এখন আপনাকে আমি বলবো না, সব কথা বলতে হয় না, কিছু কথা পকেটে রাখতে হয়। না, আপনি তো বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। বিজেপিতে পার্টি তো সব মানে ভালো, পার্টি কোনো খারাপ নয়, মানে বিজেপিও ভালো, টিএমসিও ভালো, কংগ্রেসও ভালো, সব ভালো পার্টি। আমাকে যে ভালোবেসে ডাকবে তার পাশে আমি থাকবো। দেখুন, রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা 294, কিন্তু যবে থেকে ভোটের দামামা বেজে গিয়েছে না, তবে থেকেই দুই দল অর্থাৎ তৃণমূল বিজেপি দুই দলই বলছেন তারা নাকি 200 পার করে দেবেন। একবার মনে করাই ক্রিকেটে অর্থাৎ খেলার ময়দানে এই দুটো দল একসঙ্গে 200 পার করতে পারেন, কিন্তু বঙ্গ রাজনীতিতে সেটা কি সম্ভব?
সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। একদিকে রণসংকল্প আর একদিকে পরিবর্তন সংকল্প। ব্লকবাস্টার শুক্রবার, একজন উত্তরবঙ্গে, আরেকজন দক্ষিণবঙ্গে, একজন রাজ্যের বিরোধী দলনেতা, অপরজন রাজ্যের শাসক দলের নাম্বার 2। কেউ বলছেন 220 আসন টার্গেট, কেউ আবার টার্গেট বেঁধে দিচ্ছেন 215 আসনে। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। বিহার কা জিত হামারি হ্যায়, আব বঙ্গাল কা বারি হ্যায়। পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। 2021 সালে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাঙড় কেন্দ্রে ঘাসফুল ফোটেনি। ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। বারুইপুরের সভা থেকে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দক্ষিণ 24 পরগনার জন্য 31-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালদায় শুভেন্দু অধিকারী টার্গেট দিলেন 8 আসনের। 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো। বঙ্গ সফরে এসে অমিত শাহ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়ে সোনার বাংলা বানাবে বলে দাবি করেছিলেন। 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे तो टारगेट हो ही गया, सोनार बांग्ला बनाएंगे। আর অভিষেক দাবি করলেন বিজেপি এলে বাংলাকে ভাতে মারার চেষ্টা করবে। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। এদিকে কোচবিহারের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজেকে শুধরে নিন। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। সব মিলিয়ে প্রবল ঠান্ডার মধ্যেও শুক্রবার বাংলার উত্তর থেকে দক্ষিণে ছড়ালো রাজনৈতিক উত্তাপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুরসভায় যেন সার্জিক্যাল স্ট্রাইক। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে যদি দেখা যায় তাহলে কৃষ্ণনগর পুর এলাকায় অনেকটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তার উপর সেখানে একটা গোদের ওপর বিস্ফোরা আছে, সেটা হলো গোষ্ঠী কোন্দল। সে কারণেই কি কৃষ্ণনগরে, মানে আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরে এই জোড়া ফুলের চাষ বাড়াতে প্রশাসকেই ভরসা? তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ঢাকতেই কি পুরো প্রশাসক, নাকি কার্যত অকর্মণ্য পুরো ভোট ভেঙে উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা? রাজা কৃষ্ণচন্দ্রের শহরে অলিতে গলিতে এখন ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্নই। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব কারণ তো অবশ্যই, এটা তো মানতেই হবে। মানে অর্ধেক কাউন্সিলর হতে দেখা গেল ওর বিপক্ষে চলে গিয়েছে, রীতা দাসের বিপক্ষে চলে গিয়েছে। যারা গিয়েছে, যারা এইসব মানে 2 নম্বরই করেছে, তারাই হয়তো 2 নম্বর। নিকাশি থেকে জঞ্জাল সাফাই। কৃষ্ণনগর পুরসভায় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়, জানিয়ে চরম ক্ষোভ জমেছিল স্থানীয়দের মধ্যে। কয়েক মাস আগেই দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগে তৃণমূল পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ কাউন্সিলর। কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাসের অপসারণের সিদ্ধান্ত নেন কাউন্সিলরদের একাংশ। অবশেষে গত বছর অক্টোবরে চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক বসানো হয়। স্থানীয়দের কেউ কেউ বলছেন প্রশাসক বসানোর পর পরিষেবা নাকি ভালো হয়েছে। মানে প্রশাসক বসানো হয়েছে, সেই মতো কাজকর্ম ঠিকই হচ্ছে আর কি, মানে যেটুকু দেখতে পাচ্ছি আর কি। গত 2 মাসে ছাঁটাই করা হয়েছে অন্তত 350 অস্থায়ী কর্মীকে। পুরো প্রশাসক বসিয়ে আদৌ কতটা লাভ হলো? কেন এবার চেয়ারম্যানকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে? আসলে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেকার ভাগবাটোয়ারা নিয়ে যে গন্ডগোল, সেই গন্ডগোলটাকে আর কোনো মতেই রুখে দেওয়া যাচ্ছে না। এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস প্রশাসক বসিয়ে
বোঝাতে চাইছে যে তারা স্বচ্ছতার সাথে যাতে পৌরসভা পরিচালিত হয় তার জন্য চেষ্টা করছেন। প্রশাসক বসেছে মানুষের নজর ঘোরানোর জন্য, যে রাজ্য উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারা বিভিন্ন পৌরসভায় থাকবে, সেই জন্য ভাগ বটরা নিয়ে যে গন্ডগোল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে আজকে মাছ ডাকলো। আজকে প্রশাসক তারা বিভিন্ন সম্পূর্ণ ভিত্তিহীন এই কথা। প্রশাসক বসার পর বেশ কিছু সদর্থক পদক্ষেপও করা হয়েছে এবং যখন চেয়ারম্যান ছিলেন তখনও বেশ কিছু উন্নয়নের কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হয়নি। তো সাধারণ মানুষের পরিষেবাটা হয়তো প্রশাসক বসে আরো বেটার ভাবে পাওয়ানো যাচ্ছিল। 24 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 24টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল, মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে ছিলেন তারা। এই অবস্থায় বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে দলের কোন্দল মেটানোর বড় চ্যালেঞ্জ তৃণমূলের। তাই কি পুরসভার অন্দরের কোন্দল এড়াতে প্রশাসক বসানো হয়েছে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কিছুদিন আগেই বারাসাত পুরসভায় সেখানে চেয়ারম্যান বদল নিয়ে শুরু হয় একটা তুমুল বিতর্ক। জাম্পিং গ্রাউন্ড ছাড়া খুব একটা বেশি অভিযোগ ছিল না, তাহলে কেন সেক্ষেত্রে বদল করা হলো? সেক্ষেত্রে কি কোনোভাবে লোকসভা ভোটের ফলাফলের কারণ, নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে যে ভোটের অঙ্ক, সেই ভোটের অঙ্ককে মাথায় রেখেই এ কাজ? 35 ওয়ার্ডের বারাসাত পুরসভা 2022-এর পুরসভা নির্বাচনে বেশ দাপট নিয়েই বোর্ড গঠন তৃণমূল কংগ্রেসের। 35টি ওয়ার্ডের মধ্যে 30টি তৃণমূলের দখলে, 2টি ওয়ার্ডে যেতে নির্দল প্রার্থীরা, তারপর তারা তৃণমূলেই যোগ দেয়। 3টি আসন যায় বামেদের দখলে। 2022 সালের পুরো ভোটের পর 12 বছরের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়কে সরিয়ে চেয়ারম্যান পদে বসানো হয় অশ্বনী মুখোপাধ্যায়কে, যিনি পরিচিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামী হিসেবে। সব ঠিকই চলছিল, কিন্তু ছবিটা বদলাতে শুরু করলো 24-এর লোকসভা ভোটের পর থেকে। 24-এর লোকসভা ভোটে 35টি ওয়ার্ডের মধ্যে 29টি ওয়ার্ডে লিড পায় বিজেপি, তৃণমূল লিড পায় 6টি ওয়ার্ডে। কেন তৃণমূল থেকে মুখ ফেরালো জনতা? নাগরিক পরিষেবায় খামতি? না, ঠিকই তো আছে, আমি তো খারাপ কিছু দেখিনি। না, লিড দিতে পারেননি সেটা তো রাজনীতির ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। তবে উনি পিছিয়েও ছিলেন না, কিছুটা এগিয়ে ছিলেন, তো তাই তো জানি। আমার মনে হয় যতটা কাজ করার দরকার ছিল ততটা উনি করতে পারেননি। এলাকায় কান পাতলে শোনা যায় পরিষেবা নিয়ে যত প্রশ্ন তার থেকেও বেশি সমস্যা জোড়া ফুলের কোন্দল কাটা। একদা সাংসদ ঘনিষ্ঠ অশ্বনী মুখোপাধ্যায় নাকি সাংসদের ছায়া থেকে বেরিয়ে এসেছিলেন, সেটাই কি কাল হলো? দলীয় কোন্দল, সেই কোন্দলে কোনো গোষ্ঠী উপরে উঠেছে, একসময় সুনীল মুখার্জি নিচে নেমেছে, অশ্বনী উপরে উঠেছে পাল্লা। এবার সুনীলবাবুর পাল্লা ভারী হয়েছে, অশ্বনীর পাল্লা খারাপ হয়েছে। বিজেপির দাবি আবার অন্য। তারা বলছে এবারের বিধানসভা নির্বাচনে বারাসত থেকে প্রার্থী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কাকলির ছেলের রাস্তা পরিষ্কার করতেই নাকি অশ্বনী মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এমপি আছেন, ওনার ছেলেও হয়তো প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, এটা শোনা যাচ্ছে। অশ্বনীবাবু কম্পিটিটর হতে পারেন, আবার এটাও হতে পারে কাকলিদি যদি মনে করেন ওনার ছেলেকে দাঁড়ানোর মতো জায়গায় আছেন, এটা ওনারা বলতে পারবেন, সেখানে হয়তো চেয়ারম্যানের উপর ওনার আস্থা রাখতে পারেন। রাজ্যের একাধিক এলাকায় পুরো বোর্ড ভাঙা হলেও বারাসতে শুধুই চেয়ারম্যান বদল হয়েছে। অশ্বনী মুখোপাধ্যায় কি তৃণমূল অশনি সংকেত দেখতে পেয়েছে? আমার ত্রুটিটা তো আর আমি ধরতে পারিনি, নিশ্চয়ই আমার নেতৃত্ব ধরতে পেরেছিলেন। আপনাকে সামনে পুরো প্রধান রেখে ভোট করলে আবার পরাজয় হতে পারে বা ধাক্কা আসতে পারে, এই আশঙ্কা থেকে কি আপনাকে সরিয়ে? এই উত্তরটা তো আর আমি দিতে পারবো না, এটা ম্যাডাম দিতে পারবেন। উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাত 2026-এর বিধানসভার অঙ্ক মেলাতে চেয়ারম্যান বদলের ফর্মুলা কাজ করবে? বারাসাত থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ি পুরসভার বেশ দুরবস্থা। সাফাই কর্মীদের বেতন হচ্ছে না, এমনকি অবসর নেওয়া সাফাই কর্মীরা তারাও পেনশন পাচ্ছে না, বকেয়া রয়েছে। এর মধ্যেই বর্ষবরণের উৎসবে লাখ লাখ টাকার বাজি পুড়িয়ে প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। সবুজ শহর ভরছে জঞ্জালে, বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা। অভিযোগ, পুরসভায় দরবার করে করে তারা হয়রান, তবে তাতে পুরসভার বর্ষবরণের তাতে ছেদ পড়েনি। লক্ষ লক্ষ টাকার বাজি পড়েছে, কেক কেটে আনন্দ উদযাপন করেছেন পুরো প্রধান। যেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তার হাতে গরম দৃষ্টান্ত। 2 মাস ধরে পেনশন বন্ধ আছে, আপনার মাইনা বন্ধ আছে, ইপিএফ প্রদান করা হচ্ছে না, অথচ পৌরসভার কিন্তু বোম ফাটানোর টাকা হচ্ছে। সেই বোমটাও কিন্তু আমরাও পরিষ্কার করব, অথচ আমাদের কিন্তু কোনো মাইনা দিচ্ছেন না। 20 বছর 15 বছর ধরে এইখানে ঝাড়ু কোদাল চালাচ্ছে, তাদের বেতন হবে 30 বা 20 তারিখের পরে। আর কিছু লোক যারা নতুন নতুন ঢুকতেছে তাদের বেতনটা হয়ে যাচ্ছে 1 তারিখে। এইটা কেন?
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন, তখন পাশের জেলার সদর শহর জলপাইগুড়ির সাফাই কর্মীদের এই হাল। ওদের যেমন নিজস্ব আয়ের উপর ডিপেন্ড করতে হয়, তেমন তো রাজ্য সরকারের আমাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের টাকা আসে, অনেক বিভিন্ন ক্ষেত্রে টাকা আসে, সেখান থেকে আমরা সাফাই কর্মীদের মায়নাটা করি। আর এটা তো ঠিক যে অনেক বেশি সংখ্যায় আছেন, এই সংখ্যাটা অনেক হাই। এটা একটা টেকনিক্যাল ডিফেক্ট হয়েছিল, নাহলে 31শে ডিসেম্বরের মধ্যেই পেয়ে যেতেন। জলপাইগুড়ি পুরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 400-র বেশি সাফাই কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও আছেন। পুরসভার হিসাবে এই খাতে প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু সময়ে বেতন বা পেনশন মেলে না বলে অভিযোগ। পাচ্ছি না, খুব কষ্ট চলি। দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না, টাকা পয়সা দেয় না, খাবার দাবার বন্ধ। আমার স্বামী চাকরি করার অবস্থায় মারা গিয়েছে, পরিবর্তে কোনো চাকরি না, কোনো চাকরি দিল না। আমি নার্সিংহোমে কাজ করি, আমি নার্সিংহোমে দিয়ে কত চালাবো? আমি আমার বাড়ি ফ্যামিলি সব বসে আছে, আমার বাড়িতে একটা কাজ নাই। লাইন হার্নেস পৌরসভায় আর হবে না, রাজ্য সরকার সার্কুলার করে বন্ধ হয়ে যাবে। TV9 বাংলা দর্শকদের মনে থাকবে অব্যবস্থার জেরে কিভাবে হুগলির চুঁচুড়া পুরসভা জঞ্জালের ভার বইছিল। সাফাই কর্মীদের সমস্যার কথা উঠে এসেছিল তখনও, কিন্তু অতীত থেকে কি শিক্ষা নিলেন? সামনে বছর আপনাকে বোম ফাটাতে হবে না, 26-এর নির্বাচনের পরে এই সরকার আর থাকবে না, সকলের বেতন সময় মতো হবে। সবে 14 নভেম্বর বসলাম, 2 মাস এখনো হয়নি, সেটা তো আমাকেও সময় দিতে হবে। জলপাইগুড়ি ইংরেজ আমলে সবুজ উপনিবেশের রাজধানী, একদা রাজশাহী ডিভিশনের সদর শহর। দার্জিলিংয়ের পরে সবচেয়ে বেশি ইউরোপীয় বাস ছিল একসময়। বাঙালির প্রিয় ডুয়ার্সের গেটওয়ে জলপাইগুড়ি, অথচ ঐতিহ্যের এই জনপদ এখন কত সমস্যায় ভুগছে। কয়েকদিন আগে অমৃত প্রকল্প উদ্বোধন করেও বিষক্রিয়ায় ভয়ে সেই জল পান করতে নিষেধ করেছেন পুরপ্রধান। এবার যত সমস্যা জঞ্জাল নিয়ে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।